আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। শ্রমিকদের বকেয়া বেতন এবং ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশে যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষজন। এরপর জানিয়ে দিব, নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ ভোর 5:05 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। জানিয়ে দিব, গান গাইতে গাইতে নৃশংসভাবে যুবককে পিটে হত্যা, ভিডিওতে যা দেখা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় 24 বছর বয়সী এক যুবককে ঘিরে মধু হই হই আরে বিষ খাওয়াইলা গান গাইতে গাইতে নাচছিলেন কয়েকজন যুবক। পরনে নীল রঙের টি শার্ট এবং খাকি প্যান্ট আর স্পোর্টস স্যান্ডেল পরে থাকা ওই যুবকের দুই হাত বাঁধা ছিল স্টিলের পাইপের সঙ্গে। পরে ঘটনাস্থলে অন্তত 1 কিলোমিটার দূরে ওই যুবকের লাশ পাওয়া যায়। গত 14 আগস্ট ঘটনাটি ঘটলেও হত্যাকাণ্ডের সময় ধারণকৃত একটি ভিডিও গত শনিবার 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। হত্যার পর ওই যুবকের নিথরদেহ ফেলে রাখা হয় বেসরকারি একটি হাসপাতালের সামনে রাস্তায়। সেদিন আসলে কি হয়েছিল যে ওই যুবককে এভাবে নৃশংসভাবে পিটে হত্যা করলো? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইনের স্ট্যাটাস। দীর্ঘ 17 বছর পর শনিবার 21 সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন। এমন খবর প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানান আলোচনা সমালোচনা। সেই তালিকায় রয়েছে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন। এবারে জানাবো, সীমান্তে বিজিবির অভিযান, কোটি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। সিলেটের সুনামগঞ্জ অভিযান চালিয়ে মহিষ এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। গত রাত 12টার দিকে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির একটি টহল দল সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা সনখৈর এবং সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সব পণ্য জব্দ করেছেন। সীমান্তে বিজিবির অভিযানে কোটি কোটি টাকার ভারতীয় চোরাচালানের মাল জব্দ করেছেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাহাড়ি বাঙালিদের উপস্থিতিতে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। কয়েকদিনের অজানা আতঙ্ক এবং উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সড়কে বেড়েছে গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। সোমবার 23 সেপ্টেম্বর জেলা শহরের হাটে পাহাড়ি বাঙালিদের উপস্থিতি হয়েছে বেশ। বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করতে তারা হাটে এসেছেন। জেলা শহরের সব বিপণী বিতান এবং দোকান খোলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। দূরপাল্লার সড়কে সরাসরি যান চলাচল না করলেও সীমিত সংখ্যক ব্যক্তিগত পরিবহন চলাচল করছে। অনেকে স্বল্প দূরত্বে চলাচলি পরিবহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙামাটির সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘণ্টা সড়ক অবরোধ শেষ হচ্ছে আজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন।
গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। বকেয়া বেতন এবং ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশে যান চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী কর্মস্থলে ছুটে চলা মানুষ। সোমবার 23 সেপ্টেম্বর সকালে মৌচাক এলাকায় কোকাকোলা ফুড কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে টাঙ্গাইল ঢাকা মহাসড়ককে বিক্ষোভ করতে গেলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও টঙ্গীতে সিজন জেসেস লিমিটেডের শ্রমিকরাও বিক্ষোভ করেছেন। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে নানা কারণে শিল্পাঞ্চলে আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশত কারখানা। শ্রমিকরা জানায় গার্মেন্টস মালিকপক্ষ গত 3 মাস ধরে বেতন দিচ্ছে না। বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা। এছাড়াও 3 বছরের ছুটির টাকাও বকেয়া। বারবার আশ্বাস দিয়েও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। এদিকে বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে পশ্চিম থানা খাপাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামের পোশাক কারখানায় শ্রমিকেরা সকালে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে সকাল 9:30টার দিকে জুলাই আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার 23 সেপ্টেম্বর ভোর 5:05 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন। এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামের দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবার নতুন রূপে হাজির হচ্ছেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেখানে গণতন্ত্র শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় বিজয়ের নতুন মাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন ডক্টর ইউনূস তার বক্তব্যে সেসব তুলে ধরবেন। বিশ্ববরেণ্য এই গুণী ব্যক্তিকে বরণে অনেক দেশের সরকার প্রধান এবং উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও অধীর আগ্রহে রয়েছেন। গান গাইতে গাইতে নৃশংসভাবে যুবককে পিটে হত্যা, ভিডিওতে যা দেখা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় 24 বছর বয়সী এক যুবককে ঘিরে মধু হৈ হৈ আরে বিষ খায়লা গান গাইতে গাইতে নাচছিলেন কয়েকজন যুবক। পরনে নীল রঙের টি শার্ট ও খাকি প্যান্ট আর স্পোর্টস স্যান্ডেল পরে থাকা ওই যুবকের 2 হাত পা বাঁধা ছিল স্টিলের পাইপের সঙ্গে। পরে ঘটনাস্থলের অন্তত 1 কিলোমিটার দূরে ওই যুবকের লাশ পাওয়া যায়। গত 14 আগস্ট ওই ঘটনাটি ঘটলেও হত্যাকাণ্ডের সময় ধারণকৃত একটি ভিডিও গত শনিবার 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। হত্যার পর ওই যুবকের নিথর দেহ ফেলে রাখা হয় বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায়। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ সাদাত হোসেন। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়া জান ভূয়াবাড়ির মৃত মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে। নগরীর ফলমন্ডির একটি দোকানে চাকরি করতেন বলে জানা গেছে। এই ঘটনায় গত 15 আগস্ট নিহত শাহাদাতের চাচা অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন, কিন্তু এখনও কেউই জানতেন না তাকে এভাবে পিটে মারা হয়েছে কেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে শাহাদাতের স্ত্রী শারমিন আক্তারের নজরে আসে। তিনি ওই ভিডিওটি তার স্বামীর দেখিয়ে সে শাহাদতকে পিটে হত্যা হয়েছে বলে নিশ্চিত করেছেন। মামলার এজাহারে শাহাদতের চাচা উল্লেখ করেছেন, গত 13 আগস্ট দুপুরে 2টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদত। সারাদিন পর তার স্ত্রী শারমিন সন্ধ্যার দিকে তাকে ফোন করেন। সে বাসায় ফিরছিল না বলে তাকে ফোন করেন, কিন্তু পরে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আল জাজিরার সাংবাদিকের স্ট্যাটাস। দীর্ঘ 17 বছর পর 21 সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার সভাপতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক সাইম নামে এক শিক্ষার্থীকে নিজেকে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন। এমন খবর প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। সেই তালিকায় রয়েছেন আল জাজিরা
আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের শনিবার ২১শে সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৫৯ ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জুলকারনাইন লিখেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের ২৫ তারিখ থেকে। এরপর নিয়মিত কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে। ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক। তখন সালমান ও অন্যান্য সমন্বয়কেরা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমান পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, ২৪-২৫ হবে। তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই তো কয়েকদিন আগের কথা। সালমানের সাথে কোনো পরিবর্তন নেই। ছেলেটার মধ্যে নিরহংকার, সে একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুইটি ছেলে একেবারেই ভিন্ন। দুইজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ। আজ দেশ এই পরিস্থিতিতে এসেছে, তারা কখনো নিরহংকারভাবে চলছে, তারা কখনোই কোনো কিছু দাবি করছেনি, তারা সমন্বয়ক বা কোনো কিছুরই কোনো পরিচয় দিচ্ছে না। তো আজ দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি শুনে, কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমান, আমার কাছে সেই সালমানই থাকবে। তার মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে, তার জন্য সাধুবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামকে। ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদের মতো তরুণীদের এত ম্যাচুর নেতানেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি?